1 বছর হলো আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সি নারী আমি। বাবার বাড়িতেও ঠাঁই হয়নি ডিভোর্সের পর। আমার এক কাছের বান্ধবী তখন হেল্প করে আমায়। তার ফ্ল্যাটে আশ্রয় দেয়। 1 বছর হলো তার সাথেই আছি। কিন্তু আর কত? তার উপর খেয়ে আর কতদিন থাকবো? তাই হায়াতের বাকি কথাটা তার সামনে বসা ব্যক্তিটা সম্পূর্ণ করে দিল। তাই চাকরির জন্য এখানে এসেছেন, তাই তো? হায়াত অত্যন্ত নম্রভাবে বলল। জি, চাকরিটা আমার খুব দরকার স্যার। হায়াতকে কিছুক্ষণ দেখল রোহিত। মেয়েটা হলদে ফর্সা, মাথায় খয়েরি রঙের হিজাব জড়িয়ে, গালে 2-4টা ব্রণ, চোখের নিচে ডার্ক সার্কেল। রোহিতের কাছে মেয়েটাকে পান্ডার মতোই লাগলো। সে বলে উঠল। এই 1 বছরে চাকরি খোঁজ করেননি? অনেক করেছি স্যার। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বলে কেউ জব দিতে রাজি হয়নি। আমি রাজি হব সেটা কেন মনে হলো? রোহিতের প্রশ্নের উত্তর দিতে হায়াত ন্যানো সেকেন্ড সময়ও বোধহয় ব্যয় করল না। সে ঝটপট বলে ফেলল। ভালো মানুষ। আপনি ভালো মানুষ স্যার। মানুষের চেহারা দেখেই তারা কেমনটা তা আন্দাজ করা যায়। আপনার চেহারাতেই কেমন একটা দয়াশীল ভাব আছে। রোহিত হেসে ফেলল। হায়াত বলে উঠল। মাশাআল্লাহ, স্যার আপনার হাসির মাঝে একটা পজিটিভ গন্ধ পাচ্ছি। রোহিত ভ্রু কুঁচকে পড়ল। জি। এবারে স্যার চাকরিটা রোহিত কিছু বলতে যাবে তখন হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসার শব্দ হলো। রোহিত ফোনটা হাতে নিতেই দাঁড়িয়ে গেল। মুখে শুধু বলল। শিট। হায়াত বলল। এনি প্রবলেম স্যার? রোহিত বলে উঠল। পালান মিস হায়াত, তুফান আসছে। হায়াত ভ্রু কুঁচকে বলল। সরি স্যার। রোহিত তাকে তাড়া দিতে লাগলো। আরে রাখেন আপনার স্যার, পালান আপনি। পালাতে যাবো কেন স্যার? আপনি কি চান না আপনার জবটা হোক? হায়াত দাঁড়িয়ে পড়ল। চলে গেলে চাকরিটা হয়ে যাবে স্যার? হয়ে গেছে আপনার চাকরি, এবার অন্তত যান, তা না হলে চাকরিটা আর থাকবে না। হায়াত হতভম্ব হয়ে গেছে চাকরি। সে খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো। থ্যাংক ইউ স্যার। এতগুলো ধন্যবাদ স্যার। রোহিত এবার কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। আরে প্লিজ যান এবার। হায়াত ভেবাচাকা খেলো যেন। সে তার ব্যাগটা নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু শেষ রক্ষা হয়েও যেন হলো না। হায়াত দরজা খুলতে যাবে অমন সময় কেন যেন ধুম করে দরজাটা খুলল। হায়াত মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। ও বাবা গো! রোহিত বলল। শিট মিস হায়াত। হায়াত মাথা ডলতে ডলতে সামনের ব্যক্তিকে দেখতে চাইল, তবে ব্যক্তিটার মুখ দেখার জন্য তাকে মাথা উঁচু করতে হলো। ব্যক্তিটাকে দেখে তার মুখটা হা হয়ে গেল। আপনি? রোহিত বলল। মাহিদ ভাই, কুল ভাই, আমি সরি মিস হায়াতের তরফ থেকে, উনি খেয়াল করেননি। এদিকে হায়াত হতভম্ব। মনে পড়ে গেল সকালের ঘটনা। হায়াত রিকশার জন্য অপেক্ষা করছিল। হাতে ছিল একটা আইসক্রিম। খুব মজার সহিত খাচ্ছিল মেয়েটা। হঠাৎ কথা থেকে যেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতেই ভরকে গেল সে। দেখলো যে একটা কালো লোমোলা কুকুর হিংস্রভাবে তার দিকে দৌড়ে আসছে, আর তার সাথে একটা লোক। সেও দৌড়াচ্ছে, পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট। হায়াত বুঝতে পারল না কি করা উচিত তার। সে হঠাৎই আইসক্রিম আকাশে উড়িয়ে দিল এক দৌড়। টানা অনেকক্ষণ দৌড়ানোর পর এক গম্ভীর স্বর ভেসে আসে। Hey lady, stop there. Who are you? And why are you running? হায়াত ভেবাচাকা খেলো। ব্রেক কষলো হঠাৎ সে। হাঁপাতে হাঁপাতে পেছনে তাকায়। দেখতে পায় সেই লোকটাকে। টি শার্ট পরায় ফোলা মাংসপেশি দৃশ্যমান তার। হায়াত হাঁপাতে হাঁপাতে বলে। মানে? আপনি ওকে খেপিয়ে তুলছেন দৌড়ে। দৌড়াচ্ছেন কেন? মাথায় সমস্যা? মানবটির তিক্ত স্বর শুনে হতবিলম্ব হলো হায়াত। সে হাঁপাতে হাঁপাতে বলল। দেখুন মশাই, সাথে কেউ দৌড়ায় না। এই কুত্তা আমার দিকে তেড়ে আসছিল বিধায় তো আমি। মাহিদের চোখ মুখ জুড়ে বিরক্তির রাস। সে শুধু বলল। আমরা জাস্ট রেস করছিলাম। আর হোয়াট ইজ কুত্তা?
Oliver. His name is Oliver. হায়াত ভাবছিলেন ভাবে বলল, কুত্তা তো কুত্তাই, নাম রাখলে তো আর মানুষ হয়ে যাবে না। আর কুত্তার সাথে কে রেস করে ভাই? আপনি কি পাবনার পাগলাগারো থেকে পালিয়েছেন নাকি? মাহিদের চোয়াল শক্ত হলো। হঠাৎ সেই মুহূর্তে ওখানে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। মাহিদ কিছু বলতে গিয়েও বলল না, তাই দাঁতে দাঁত চেপে শুধু বলল। Nonsense. এরপরই অলিভাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। হায়াত হা করে গেল। ননসেন্স! টানা 1 মাইল হবে হয়তো বেচারি দৌড়িয়েছে। 1 মাইল দৌড়ানোর পর লোকটা তাকে বলল সে কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করেছিল। কুকুরের সাথে কোনো স্বাভাবিক মানুষ দৌড় প্রতিযোগিতা করে? আবার অন্যকে ননসেন্স বলে। হায়াত আশেপাশে কিছু খুঁজলো, পেয়েও গেল। আল্লাহু আকবার বলে মাঝারি সাইজের ইটটা ছুঁড়ে মারল। গাড়িটা স্টার্ট দিয়ে কিছু দূর যেতেই কাঁচ ভাঙ্গার শব্দ কানে গেল। গাড়িটা সঙ্গে সঙ্গে থেমে গেল। মাহিদ চটজলদি গাড়ি থেকে নামলো। হায়াতের ভাগ্য ভালো, একটা রিক্সা পেয়েছিল তখন। মাহিদ পেছনে তাকাতেই দেখলো হায়াত তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একটা রিক্সা করে চলে যাচ্ছে। রাগে হাত মুষ্টিবদ্ধ হলো তার। অলিভা জোরে ঘেউ ঘেউ করে উঠল। ঘেউ ঘেউয়ের শব্দ কানে আসতেই হায়াত ভাবনা থেকে বেরিয়ে আসলো। জোরে ঘেউ ঘেউ করছে মাহিদের পাশে কুকুরটা, যাকে এতক্ষণ হায়াত খেয়ালই করেনি। ঘেউ ঘেউ করতেই সে ভয়ে লাফিয়ে উঠল। ও মা গো! রোহিত বলল। তোমরা কি পূর্ব পরিচিত? বলিষ্ঠ মানব পাতলা ঠোঁট জোড়া নেড়ে গম্ভীর স্বরে বলল। কোনো ইডিয়েটের সাথে মাহিদ মাহতাব চৌধুরীর পূর্ব পরিচয় থাকবে? হাউ ক্রেজি ইউ আর। রোহিত বলল। পূর্ব পরিচিত না হলে জানলে কি করে ও ইডিয়েট? হায়াত ভোরকে তাকালো রোহিতের দিকে। সে বলল। আমি ইডিয়েট? মাহিদ কিছু বলার আগে পাশের কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। মাহিদের ঠোঁটের কোণ বেঁকে গেল। হায়াতের মনে হলো কুকুরটা তার কথা শুনেই এমন করলো, মানে কুকুরটাও তাকে অপমান করছে। যেমন মালিক তেমন কুকুর। হায়াত বলে উঠল। আপনি আপনার এই কুত্তা নিয়ে অফিসে কি করছেন? আপনার মতো লোককে জব দিয়েছেটা কি? হ্যাঁ, রোহিত স্যারের মতো মানুষের তো দেওয়ার কথা না। যেমন আপনি বেয়াদব, তেমন আপনার কুত্তাটাও। কুকুরটা হঠাৎ ঘেউ ঘেউ করে হায়াতের দিকে তেড়ে যেতে নিল। হায়াত ওরে বাবারে বলে রোহিতের পেছনে গিয়ে লুকালো। রোহিত জিভ কাটল। কাকে কি বলছে মেয়েটা? দ্বিতীয়বার বলছে, অলিভার। হিজ নেম ইজ অলিভার। মাহিদ থমথমে স্বরে বলল কথাটা। যার লিভারই হোক, সরান কুত্তাটাকে। অলরেডি সকালে 1 মাইল দৌড়ানি দিয়েছে আমাকে। রোহিত অবাক হয়ে বলল। কি? কুকুরটা এদিকে ঘেউ ঘেউ করে যাচ্ছে। হায়াতের দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে সে, যেন মাহিদের হাতে থাকা লাল ফিতাটা যেটা তার গলার সাথে আটকানো, সেটা ছাড়লেই সে হায়াতের উপর হামলে পড়বে। স্যার, বাঁচান না আমাকে। রোহিতের পেছন থেকে অসহায় স্বরে হায়াত বলল। রোহিত মাহিদের দিকে তাকিয়ে অসহায় স্বরে বলল। প্লিজ। হায়াত পেছন থেকে বলে উঠল। আপনি প্লিজ বলছেন কেন স্যার? একে আর এর এই কুত্তাটাকে দারোয়ান ডেকে বের করে দিলেই তো হয়। আপনি লজ্জা পেলে আমাকে বলুন স্যার, আমি একে। শাট আপ মিস হায়াত। কাকে কি বলছেন আপনি? আপনি জানেন ইনি কে? হায়াত বলল। একটা বেয়াদব কুত্তার একটা বেয়াদব মালিক। রোহিত চোখ রাঙিয়ে হায়াতের দিকে তাকালো, মনে মনে বলল। চুপ কর মা, তা না হলে চাকরি তো দূর, চরকাও পাবেন এই কোম্পানির। রোহিত বলল। আপনি এখন যান মিস হায়াত। আপনি অতিরিক্ত বাক্য ব্যয় করেন। আপনি জানেন আদৌ উনি কে? হায়াতের মুখটা চুপসে গেল। তার দিনটাই খারাপ আজকে। কে এই ব্যক্তি? কে এখন এটা না আবার শুনতে হয় যে ইনি এই কোম্পানির সিইও। এই কোম্পানির সিইও উনি, 50% মালিক ইনি, মাহিদ মাহতাব চৌধুরী। তখনই দেখা গেল মাহিদকে বড় চেয়ারটায় বসতে। হায়াত হা হয়ে গেল, যেন এটারই বাকি ছিল। হিডিটটাকে এখনই বের কর রোহিত। আই ডোন্ট ওয়ান্ট টু সি হার এনিমোর। রোহিত কপাল চাপড়ালো। নিজের পায়ে নিজে কুড়াল মারল মেয়েটা। রোহিত অসহায় দৃষ্টিতে তাকালো হায়েদের পানে। হায়েদের পায়ের নিচে মাটি সরে গেল। এই চাকরিটাও হলো না। এখন কি হবে? তবে একটা ব্যাপারে হায়াতের অনেক রাগ লাগছে। এই লোকটা কথায় কথায় তাকে ইডিয়েট বলছে কেন? চাকরি দিবে না ভালো কথা, এভাবে অপমান করবি কেন? চাকরি তো আর হবে না। তাই হায়াত রেগে বলে উঠল।
লাগতো না তোর চাকরি? গু খা তুই তোর কোম্পানি নিয়ে। বাংলাদেশে অভাব পড়ছে চাকরির, হ্যাঁ? আর তুই ইডিয়েট, তোর কুত্তা ইডিয়েট, শালা বেয়াদব। রোহিত মুখে হাত দিয়ে ফেলল তৎক্ষণাৎ। হায়াত রেগে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরে ভেঙ্গালো তাকে। মাহিদের রাগে চোয়াল শক্ত হয়ে গেল। তার সামনে কথা বলতে গেলে যেখানে মানুষের হাঁটু কাঁপে, সেখানে এই এক লতি মেয়ে তাকে এসব কথা শোনালো। মাহিদ হঠাৎ বলে উঠল। অলিভার, গো। হক চুকিয়ে গেল হায়াত। এদিকে অলিভাকে বলতে দেরি, তার দৌড় দিতে দেরি হয়নি। হায়াত ভয়ে তখন ধাম করে দরজাটা বন্ধ করে দিল। ও পাশ থেকে ঠাস করে একটা আওয়াজ এলো। অলিভা যে জোরে দৌড় দিয়েছিল, ব্রেক কষতে পারেনি বোধহয়। হায়াতের মনে হলো এই প্রথম ভয়ে সে একটা উচিত কাজ করেছে। তবে এখন তার পালানো উচিত। হায়াত আল্লাহর নাম নিয়ে দিল দৌড়। পেছন থেকে কে যেন চিল্লিয়ে উঠল। স্টপ ফাকিং বিচ। আমার অলিভারের কিছু হলে জ্যান্ত পুঁতে ফেলবে তোকে। অফিসের সবাই দাঁড়িয়ে পড়েছে। কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। তবে ভালো কিছু যে হচ্ছে না বা ভবিষ্যতে হবে না, তা তারা বেশ ভালোই বুঝল। হায়াত জোরে বলে উঠল। গু খা। সবাই হা হয়ে গেল এহেন কথা শুনে। মাহিদ চোখ খিচে ফেলল। কি জঘন্য শব্দ! হয়নি চাকরিটা। হায়াত কথাটা বলে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। মুনমুন একটা কফির কাপ নিয়ে এসে বিছানায় বসে পড়ল। জানা কথা। কিছুক্ষণ নীরব রইল দুজনেই। মুনমুন বলল। এটা তো ড্রামা বা গল্প না হায়াত, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়ার পরেও তোকে কেউ চাকরি দিবে। বাস্তবে এসব হয় না। হয়েছিল, চাকরিটা হয়েছিল। হায়াত উঠে বসলো। মুনমুন কপাল কুঁচকে বলল। মানে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর একের পর এক ঘটনা সহ বলল তাকে। মুনমুন হতবাক, হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল সে হায়াতের দিকে। হায়াত এদিকে হিজাবটা খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল। পোড়া কপাল না আমার? তাই বলে নিজেকে ডিভোর্সি বানিয়ে ফেলবি? আর 1 বছর ধরে আছিস এখানে। মুনমুন হঠাৎই ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো। হায়াত অবাক হলো না এতে। সে টান মেরে মুনমুনের অপর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসালো। মুনমুন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। হায়াত বলল। অসভ্য কুকুর একটা। কুকুরটার জন্যই তো আজ আমার চাকরিটা হয়েও হলো না। হায়াত হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। মুনমুনের হাসি থেমে গেল। হক চুকিয়ে গেল মেয়েটা। মুনমুন বলল। এই কি হলো তোর? হায়াত কান্নারত স্বরে বলল। আমার ফালতু রাগের জন্য হয়েছে এটা। কেন আমি একটু শান্ত থাকতে পারি না? মন, কেন তখন ইটটা মারতে গেলাম আমি? ধুর, চুপচাপ চলে এলেই তো পারতাম। বারবার ভুলে যাই যে এটা কোনো মুভি নয়, বরং বাস্তবতা। এখন কি হবে আমার? মুনমুন কফির কাপটা পাশের টেবিলে রেখে ওকে জড়িয়ে ধরল। বলল। আমি কি মরে গেছি? আর কত মন, আর কতদিন চালাবি তুই তুই আমাকে? তুইও তো স্টুডেন্ট। মুনমুন বলে উঠল। সো হোয়াট? আর তাছাড়া তুই এমনভাবে বলছিস যেন 2-3 বছর হয়ে গেছে তুই এখানে আসছিস। আর থাকলেই বা কি, আমাদের তো বিয়ে চলে যাচ্ছে। হায়াত ওর থেকে নিজেকে ছাড়িয়ে ওর দিকে ফোলা ফোলা নয়নে তাকালো। মুনমুন ওর গালে হাত রেখে বলল। কত কত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষই তো চাকরি পায় না। আর তুই তো মন খারাপ করিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। নিশ্চয়ই এই চাকরিটা হলে তোর ভালো হতো না, তাই হয়তো আল্লাহ তোর চাকরিটা হয়েও আবার কেড়ে নিয়েছে। হায়াত কিছু বলল না। মুনমুন বলল। যা ফ্রেশ এনে আজকে বাইরে লাঞ্চ করবো বরং। হায়াত কিছু একটা বলতে নিল। মুনমুন বুঝতে পারলো হায়াত কি বলতে চাইছে, তাই সে আগেই বলল। টাকা আছে? একটা টিউশনে বেতন পেয়েছি আজ হাতে। আজ খুব খুরবো দুজন। ওকে যা যা। মুনমুন কথাটা বলে উঠে যেতে নিলে হায়াত বলল। তোর মতো বান্ধবী সবার হোক মন। মুনমুন পেছনে ঘুরে বলল। তোর মুখে নিজের সুনাম শুনে পাত চলে আসলো। আর সুনাম করিস না রে। ইসছি। মুনমুন জোরে জোরে হাসতে লাগলো। হায়াতও হেসে ফেলল। মুনমুন তার স্কুল লাইফের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলা চলে। মেয়েটাকে হায়াত যত দেখে অবাক হয়। মেয়েটা একদম পারফেক্ট সব দিক থেকে। যেমন দেখতে তেমন পড়াশোনা, আবার রান্নার হাতও অনেক ভালো। আর মন মানসিকতার কথা আর কি বলবে। এই যে হায়াত আজ 1 মাস হলো ওর এখানে আছে। মেয়েটা বিরক্তির উচ্চারণ প্রকাশ করেনি। আল্লাহ যাকে দেয় মন ভরে দেয়। হায়াত দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া কুল না।
শাট আপ। মাহিদের এক ধমকে রোহিত চুপ হয়ে গেল। কোন সাহসে তুই এই মেয়ের জন্য চাকরির কথা বলিস আমাকে? কলিজা বড় হয়ে গেছে? রোহিত বলল। মানছি মেয়েটা গর্ধব, কিন্তু মেয়েটা বড় অসহায়। ইমোশন দিয়ে বিজনেস চলে না। আর ও আমাকে কি কি বলেছে তার একটা শব্দ আমি ভুলিনি। অফিসের সবার সামনে আমাকে অপমান করেছে ও। আমার অলিভার ওর জন্য আঘাত পেয়েছে। ওকে খুন করতে পারলে শান্তি হতো আমার। এই না, শাট আপ। রোহিত ফোঁস করে শ্বাস ছাড়ল, মনে খানিকটা সাহস সঞ্চয় করে সে বলল। কোম্পানির 50% তো আমার, তাই না ভাইয়া? মাহিদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোহিতের দিকে তাকায়। রোহিত ওই চাহনি দেখে বলে উঠল। সো হোয়াট, আমি বিজনেস বুঝি নাকি? আমি তো মাথা মোটা। তুমি তো থাক, আমি আজ বরং যাই। রোহিত দুরু দুরু বুক নিয়ে চলে যেতে নিল। মাহিদ কি ভেবে হঠাৎ বলে উঠল। আগামীকাল আসতে বল মেয়েটাকে। রোহিত ভোরকে পেছনে তাকালো। না না না, থাক, আমি ওর জন্য অন্য একটা ব্যবস্থা করে দেব বরং। আগামীকাল ঠিক সকাল 10টায়। 1 মিনিটও লেট যেন না হয়। রোহিত কিছু বলতে নিলে মাহিদ বলল। গেট আউট। রোহিত কিছু বলার জন্য মুখ খুলেও তা বন্ধ করে ফেলল। চলে যেতে নিলে মাহিদ আবার পেছন থেকে বলে উঠল। এটাই লাস্ট। এরপর আর এমন কোন অযোগ্য কাউকে চাকরি দেওয়ার কথা বলে তো চিপ্পা টেনে ছিঁড়ে অলিভারকে খাওয়াবো। ব্যাপারটা কল্পনা করেই রোহিতের ভেতর কেঁপে উঠল। একটা শুকনো ঢোক গিলে চলে গেল ছেলেটা। রোহিত চলে যেতেই মাহিদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার যাওয়ার পথে তাকালো। এরপর পাশে অলিভার দিকে তাকালো। এরপর কি ভেবে বাঁকা হেসে বলল। ডু ইউ ওয়ান্ট আ মেড, অলিভার? কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। মাহিদ তার মাথায় হাত বুলিয়ে হাসল। আকাশ মেঘাচ্ছন্ন, হালকা ঠান্ডা বাতাস বইছে। হায়াত একটা বেঞ্চে অসহায়ের মতো বসে রয়েছে। তার সামনে বসে থাকার অবশ্য কারণ আছে। তাকে রোহিত ডেকেছে এখানে। সে আসতো না, কিন্তু তার চাকরিটা খুব দরকার। মুনমুনও বলল যেতে, তাই তারা আর বাইরে লাঞ্চ করলো না আজ। কিন্তু কথা হচ্ছে এত কিছুর পরও কিভাবে কি প্রতিশোধ নিতেই বোধহয় চাকরিটা দিবে। এরপর হায়াতকে অত্যাচার করবে অনেকগুলো কাজ দিয়ে। কি ভেবেছে উল্লুকটা? হায়াত ড্রামা মুভি দেখে না বুঝি? হ্যালো মিস হায়াত। হায়াতের ভাবনা সেট ঘটল রোহিতের কথায়। হায়াত দাঁড়িয়ে সালাম দিল তাকে। রোহিত মুস্কি হেসে সালামের জবাব দিল। এরপর নিজে বসে তাকে বসতে ইশারা করলো। হায়াত দূরত্ব বজায় রেখে বসল। কাজ তো সেরে ফেলেছেন মিস হায়াত। হায়াত ভ্রুকুসকে বলল। মানে? আপনার চাকরি হয়ে গেছে। ও। কিসের চাকরি সেটা জানবেন না? হায়াত বলল। বিয়ের নিশ্চয়ই। রোহিত অবাক হয়ে বলল। আপনি জানলেন কেমন করে? হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। হায়াত বলল। দুঃখিত স্যার, আমার লাগবে না এই চাকরি, আমি বেকারই ভালো আছি। বেতন 3 লক্ষ টাকা মিস হায়াত। হায়াত এক ভ্রু উঁচু করে তাকালো রোহিতের দিকে। রোহিত উপর নিচ মাথা দোলালো। হায়াত বলল। 10 লক্ষ হলে ভেবে দেখতাম। সরি, আপনি আসতে পারেন। রোহিত হা হয়ে গেল। এরপর বলল। আচ্ছা ওয়েট, ভাইয়ের সাথে কথা বলে দেখি। হায়াত কিছু একটা ভেবে বসে রইল। রোহিত একটু দূরে গিয়ে কল করলো। 10 সেকেন্ডও লাগলো না বোধহয় রোহিতের ফিরে আসতে। ভাই রাজি আছে মিস হায়াত, কাল দেখা হচ্ছে তাহলে। হায়াত বোকা বনে গেল। সে কি একটা ভেবে বলে উঠল। আমার অগ্রিম চাই এই মাসের বেতন। হ্যাঁ হায়াত উপর নিচ মাথা ঝাঁকালো। রোহিত বলল। আচ্ছা, কালকে আসুন, দিয়ে দেওয়া হবে। রোহিত চলে গেল। হায়াত দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটাকে এত কথা শুনিয়েছে, আবার তার জানকে প্রিয় কুকুর তার জন্য আঘাত পেয়েছে। সে কি তাকে ছাড়বে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, দেখা যাবে কুকুর হাগলেও তাকে ডাকবে। কতভাবে যে তাকে হেনস্থা করবে লোকটা, সো মাচ ভয়ঙ্কর। নেহাতি সে মাইন্ডকার চিপায় পড়েছে। তা না হলে ধারতো নাকি সে এই লোকটার। হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলো। হায়াত মুস্কি হাসলো। এই আবহাওয়াটা তার ভালো লাগে অনেক। হায়াত জোরে একটা শ্বাস নিল। মেয়েটা নিজেকে সিনেমার নায়িকা মনে করেছিল বোধহয়, কিন্তু এটা যে সিনেমা নয়। সে শ্বাস নেওয়ার সাথে সাথে ধুলো সব নাকে ঢুকলো তার। টানা অনেকগুলো হাঁচি দিল মেয়েটা। নিজের কাজে নিজে বিরক্ত হলো বেশ। আসলেই ননসেন্স। আছি। জোরে একটা হাঁচি দিল হায়াত। এরপর ধুর বলে হাঁটা আরম্ভ করলো।
এখন বাড়ি গেলেই শান্তি। ধুলো ঝড় উঠেছে। হায়াতের চোখে কিছু যেতেই সে চোখ খিচে ফেলল, কিন্তু হাঁটা থামায়নি। না দেখে হাঁটছিল সে। কিছু একটার সাথে ধারাম করে বাড়ি খেয়ে এরপর হাঁটা থামলো তার। হায়াত আর্তনাদ করে উঠল। উফ! সেই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হায়াত বিরক্তিতে সূচক শব্দ করল। ধুর ব্যাং! এরপর আবায়াটা হালকা উঁচু করে দিল এক দৌড়। হ্যাঁ, সে রাস্তার মাঝখানে গিয়ে আবার চিৎপাটাং হয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো একটাবার যে কেউ দেখেছে নাকি, না দেখেনি। তাই সে উঠে আবার দৌড় দিল। 10 লাখ? লাইক সিরিয়াসলি? হায়াত উপর নিচ মাথা ঝাঁকালো। কোমরে গরম পানির ব্যাগ তার। মোমো হা করে তাকিয়ে রইল তার দিকে। হায়াত বলল, 1 মাস করে জবটা ছেড়ে দিব। 10 লাখই দরকার আমার। ঋণটা সেও তুলেই বেঁচে যাই। মুনমুন বলল, ভাই কিভাবে কি? বেশি কিছু না, কুত্তার গু পরিষ্কার করাবে হয়তো। আর অত্যধিক অপমান তো আছেই। মুনমুন বলল, ভাই আমিও চাই এমন একটা জব। অপমান করুক আর যেই মানি করুক। 10 লাখ, 10 টাকা ভাই, এইটাই তো কত? ভাব একবার, তুই 10 আর আমি 10, 20 লাখ। আমরা কত কিছু কিনতে পারবো, যখন মন যা চায় করতে পারবো। বাবা মায়ের পকেট মানির আশায় থাকা লাগবে না আর। মাথা নষ্ট ভাই, আমি ভেবে পাগল হয়ে যাচ্ছি। হায়াতও যেন কল্পনার সমুদ্রে ডুবে গেল। দুজন হা করে অদ্ভুত সব কল্পনা করতে লাগলো। পরক্ষণেই হায়াত মুনমুনের দিকে তাকালো। মুনমুন ঘন ঘন পল্লব ঝাপটালো। হায়াতও ওর দিকে তাকিয়ে রইল। মিনিট খানেক পর, স্যার স্যার, আমার হাজব্যান্ড 2 বছর আগে মারা গেছে স্যার। আমার একটা চাকরি খুব দরকার স্যার। হেসকি তুলে কাঁদে মুনমুন। হায়াত মুখ চেপে হাসি আটকায়। ফোনের ওপাশ থেকে রোহিত বলল, আরে আরে, কাঁদবেন না প্লিজ। আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? মুনমুন জোরে জোরে কাঁদে। রোহিত বলল, আরে কি জ্বালা। আচ্ছা, আপনি কালকে আসুন, আপনার সাথে সরাসরি কথা বলি। আচ্ছা স্যার, ধন্যবাদ। মুনমুন কল কেটে দিল রোহিতকে আরো কিছু বলতে না দিয়ে। রোহিত হকচকিয়ে গেল, কিন্তু পরপরই হতাশ শ্বাস ফেলে। মনে হচ্ছে যেন সে বিধবা ভাতা দেয়। উফ! পরক্ষণেই তার মাহিদের বলা কথাটা মনে পড়ে গেল। ও আল্লাহ, এটা কি করলো সে! হায় হায়, মাহিদ যদি জানে! রোহিত বড্ড বিরক্ত হলো নিজের কাজে। কেন যে সে না কথাটা বলতে পারে না। এখন কি হবে? একটা শুকনো ঢোক গিলল সে। এদিকে মুনমুন কল কেটে হাসিতে ফেটে পড়ল, সাথে হায়াত। দুজনের একজনও পরের পরিণতির কথা চিন্তা করলো না। তারা কল্পনা করেই খুশিতে আত্মভরা। আর সূর্য মেঘের আড়ালে লুকিয়ে। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। গতকাল সারা রাত বৃষ্টি পড়েছে। আজও আবহাওয়াটা সুবিধার বলে মনে হচ্ছে না। হায়াত কালো রঙের একটা আবায়া পরে হিজাব পাচ্ছে। মুনমুন তৈরি হয়ে গেছে। সারা রাত শুধু 10 লাখ টাকার কথা ভেবে গেছে মেয়েটা। এক্সাইটমেন্টে ঘুমায়নি বললেই চলে। রেডিও হয়ে গেছে তাই তাড়াতাড়ি। সেও একটা কালো রঙের আবায়া আর হিজাব পরেছে। হায়াত তৈরি হতেই ঘড়ির দিকে তাকালো। 9টা বাজে মাত্র। তবে হায়াত একটু আগে বের হওয়ার কথাই ভেবেছে। 1 সেকেন্ডও লেটও সে আজ করতে চায় না। 2 বান্ধবী চা আর বিস্কিট খেয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ল। এই বৃষ্টির সময় রিক্সা পাওয়া যেন দায়। হায়াত বিরক্ত হলো। হায়াত ঘড়ির দিকে তাকালো। সে 9টা 30 বাজে। মুনমুন বলল, সব রিক্সা গেল কই? হায়াত বলল, হেঁটেই চল, লেট করা যাবে না কোনো মতেই। হঠাৎ তখন একটা রিক্সা আসতে দেখা গেল। ওরা যেন আসার আলো পেল। তবে রিক্সাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইছে। হায়াত বলল, 60 টাকার ভাড়া 100 টাকা চাওয়ার কি মানে মামা? দেখেন আফা, আজকে এমনিই আবহাওয়া ভালো না, বৃষ্টির মধ্যে রিক্সা চালাইতে কষ্ট হয়। হায়াত বলল। এত কষ্ট হলে আপনি নামেন, আমি রিক্সা চালাই। মুনমুন বলল, মামা, আমি 80 টাকা দিব, চলেন। না আফা। হায়াত হাত ঘড়ির দিকে তাকালো। 9টা 45। বিরক্ত নিয়ে বলল, নেহাতি লেট হচ্ছে, তা না হলে মোটেও যেতাম না। উঠমুন। মুনমুন ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে বসলো। তারা ঠিক 10টা বাজার 5 মিনিট আগে পৌঁছালো। হায়াত বলল, তুই আমার পরে ঢুকবি, আর একটু ইমোশনাল নাটক করিস, তাহলেই হবে। আরে নো টেনশন বেব, ফাটিয়ে অভিনয় করব। 10 লাখ টাকা বলি কথা।
হায়াত বলল। নিজে ফেটে যাস না আবার। আরে না না। হায়াত আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। লিফটে উঠে আঁটে চাপলো হায়াত। বুকের ভেতর কেমন ধুকপুক ধুকপুক করছে তার। এদিকে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় মুনমুন ভেতরে গিয়ে দাঁড়ায়। আর সেই মুহূর্তে একটা কালো রঙের গাড়ি প্রবেশ করে। মুনমুন তাকালো গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে এলো একটা কালো রঙের লোমলা কুকুর। মুনমুনের বেশি সময় লাগলো না অলিভাকে চিনতে। হায়াতের দেওয়া বিবরণের সাথে মিলে গিয়েছে। পরপরই কালো স্যুট পরা একটা লোক নামলো। মুনমুন বুঝতে পারলো এটা হয়তো মাহিত মাহাতাব চৌধুরী। লোকটার চেহারা জুড়ে কেমন একটা গাম্ভীর্য ভাব। পরপরই আরও একটি গাড়ি এসে থামলো। মুনমুন সেদিকে খেয়াল করলো। এবার গাড়িটা থেকে আরেকজন কালো স্যুট পরা লোক নামলো। এটা যে রোহিত মুনমুনের মস্তিষ্কে খুব সহজেই ক্যাচ করে ফেললো সেটা। অলিভা মুনমুনকে দেখে ঘেউ ঘেউ করে উঠল। মাহিত ঘাড় বাঁকা করে তাকালো তার দিকে। মুনমুন একটু ভুরকে যায়। রোহিত ফোনে কি যেন দেখছে। সে এখনো মুনমুনকে খেয়াল করেনি। মাহিত বরফ শীতল কণ্ঠে বলে উঠল। হু আর ইউ? মুনমুনের ভেতরটা কেমন যেন করে উঠল। শটটা শুনেই কেমন যেন ভয় ভয় লাগছে তার। সে কোনো মতে বলল। রোহিত স্যার ডেকেছেন? রোহিত নিজের নাম শুনে কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ মনে পড়ে যায় গতকালকের মেয়েটার কথা। ফোন থেকে চোখ সরায় সে। কিছু বলতে যাবে কিন্তু বলতে গিয়েও যেন আটকে গেল ছেলেটা। হাঁ করে তাকিয়ে রইল সামনের রমণীটির দিকে। মনে শুধু একটা প্রশ্নই আসলো তার। এত সুন্দর একটা মেয়ের জামাই নেই? আরে কি কষ্ট। হয়েছে রোহিত? রোহিত এখনো ঘোরে রয়েছে যেন। সে আনমনেই বলল। আমার বউ। মাহিত বলে উঠল। হোয়াট? মুনমুন ভেবাচাকা খেলো। পরক্ষণেই মাহিত এক ভ্রু উঁচু করে বলল। বাই এনি চান্স ও কি জবের জন্য? রোহিত হুঁশে আসতেই বুঝলো কি বলছে সে, কিন্তু ঘটনা সামলাতে বলল। না 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 না, আমার গার্লফ্রেন্ড। তোমার সাথে পরিচয় করাতে বলেছিলাম। কেমন সুন্দর না? রোহিত মেকি হাসে কথাটা বলে। মাহিদের কপালে ভাঁজ পড়ল। মুনমুন কিছু বলতে নিলে রোহিত বলল। আরে জান, আমি কথা বলছি তো। মাহিদের হঠাৎ ঠোঁটের কোণ বেঁকে গেল। বলল। ভালো, সন্ধ্যাটি রেস্টুরেন্টে নিয়ে আয়, কথা হবে তখন। কথাটা বলে লিফটে উঠল সে। লিফটের দরজা বন্ধ হতেই রোহিত স্বস্তির শ্বাস ছাড়ল। মুনমুনের দিকে তাকাতেই দেখলো সে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে। রোহিত তার দাঁত কোপাটি বন্ধ করলো। সে কিছু বলতে যাবে তার আগে মুনমুন ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। স্যার স্যার গো, এই অবিচার করবেন না স্যার। 10 লাখ আমার চাকরিটা খুব দরকার স্যার। আমি বিধবা মানুষ, বাপের বাড়ি থেকেও বের করে দিয়েছে। শ্বশুর বাড়ির লোকও ভালো না। রোহিত বিচলিত হয়ে বলল। আরে আরে, কাঁদবেন না প্লিজ। আরে মুনমুন বলল। এই চাকরিটা না হলে আমি আমার স্বামীর কাছে চলে যাব স্যার। এই না, কি সব বাজে কথা বলছেন মিস? মুনমুন কান্নার মাঝে বলল। মুনমুন। মুনমুন, নাইস নেম। আচ্ছা যাই হোক, মিস মুনমুন, আপনি কাঁদবেন না প্লিজ। আমি দেখছি কি করা যায়। মুনমুন আগের চেয়েও জোরে জোরে কাঁদতে লাগলো। রোহিত বুঝতে পারছে না কি করবে। সে কিছু একটা ভেবে বলল। আচ্ছা, আপনি আমার পিএ হিসেবে জয়েন করুন আপাতত। মুনমুন হঠাৎই কান্না বাদ দিয়ে ঠোঁটে এক ঝলক হাসি নিয়ে বলল। সত্যি স্যার, আমি রাজি। আজকে থেকে জয়েন করি। চলুন স্যার চলুন। রোহিত হতভম্ব হয়ে গেল। সে বলল। আপনি সত্যিই বিধবা? মুনমুন এটা শুনে আবার কাঁদতে লাগলো। রোহিত বলে উঠল। আচ্ছা আচ্ছা, থাক চলুন। মুনমুন বিশ্বজয়ের হাসি দিল। হায়াত মাহিদের কেবিনের সামনে দাঁড়িয়ে। মাহিদ ডেকেছে তাকে। হৃদস্পন্দন অস্বাভাবিক তার। অফিসের সবাই কেমন করে যেন তাকে দেখছে। হায়াত একটা শুকনো ঢোক গিলিয়ে দরজায় নক করল। মে আই কাম ইন স্যার? নো। ভেতর থেকে কর্কশ স্বরে বলল মাহিদ। হায়াত আস্তে করে বলল। আলহামদুলিল্লাহ। মাহিদ কি শুনে ফেললো সেটা? নাও কাম ইন। হায়াতের খুশির বাতিটা ধপ করে নিভে গেল। ভেতরে প্রবেশ করলো সে। তাকে দেখেই অলিভার ঘেউ ঘেউ করে উঠল। হায়াত একটা শুকনো ঢোক গিল। মাহিদ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। হায়াত নিচের দিকে তাকিয়ে। অলিভার এক একটা শব্দে তার ভেতর কেঁপে উঠছে। মাহিদ পুনরায় ল্যাপটপে মনোযোগ দেয়।
মেয়েটাকে দেখলেই তার ইচ্ছা করছে গলা টিপে ধরতে। মাহিত হঠাৎ কাউকে কল করলো এরপরই। মে আই কাম ইন? কাম ইন। হায়াত পেছনে তাকালো, জিন্স আর টপস পরা একটা সুন্দর মেয়ে প্রবেশ করলো। ইয়েস স্যার। মিস লোনা, এই মেয়েটা আজ থেকে আপনার পিএ। যা যা ফর্মালিটিস আছে মিটিয়ে নিন। হায়াত অবাকি হলো, এর বিয়ে না? সিরিয়াসলি? হায়াত যেন শান্তি পেল একটু। লুনা হায়াতকে নিচ থেকে উপর পরোক্ষ করলো, এরপর কেমন মুখ কুঁচকে বলল। এই মে। মাহিত এক ঝলক তাকালো শুধু। লুনা মেকি হেসে বলল। আচ্ছা স্যার। মাহিত একটা পেপার দিয়ে বলল। এই পেপারটা তো সাইন করাবেন। হায়াত একটু উকিঝুঁকি মেরে পেপারটা দেখার চেষ্টা করলো, কিছুই না দেখতে পেয়ে বলল। এটা কিসের পেপার? 10 লাখ টাকা অগ্রিম কিসের ভরসায় দিব আপনাকে? মুখের কথায়? মাহিদের কথা শুনে হায়াত ভাবলো আসলেই তো। লুনা হায়াতকে বলল। চলো আমার সাথে। মাহিত বলল। এখানে সাইন করেন। লুনা কথা মতো তাই করলো, নিজের ডেস্ক থেকে কাগজপত্র নিয়ে এলো। হায়াতের হাতে কাগজগুলো দিতেই হায়াত একের পর এক পড়তে লাগলো। মাহিত হঠাৎ জোরে বলে উঠল। ফাস্ট সাইন করেন। ভয়ে চমকে উঠলো দুজনেই। এই মে, দ্রুত করো। আর এত পড়ার কি আছে? জমি বা বিয়ের কাগজপত্র নয় এইসব। হায়াতও আর পড়লো না। প্রথম যে কয়েকটা পড়েছে ঠিকই আছে, কিন্তু মাহিত যেটা দিল ওটা একটু পড়ে নেওয়া উচিত ছিল না? আমি 3 পর্যন্ত কাউন্ট করব। এর মধ্যে সাইন করতে না পারলে বেরিয়ে যেতে বলুন মিস লোনা। আমার কাছে সময়ের অনেক ভ্যালু রয়েছে। লুনা এবার বিরক্ত হয়ে বলল। একটা সাইন করতে এতক্ষণ লাগে? হায়াত আর পাস না ভেবে দ্রুত সাইন করে ফেললো আল্লাহর নামে। লুনা কাগজগুলো মাহিতের কাছে দিল এনে। মাহিত একের পর এক চেক করলো। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল, পরপরই কর্কশ স্বরে বলল। নাও লিভ। হায়াত বলল। টাকাটা কখন দিবেন? মিস লোনা, আপনি আসতে পারেন। লুনা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মাহিত ল্যাপটপের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। কিসের টাকা? হায়াত কপাল কুঁচকায় বলে। অগ্রিম 10 লাখ টাকা। মাহিত কেমন করে যেন হাসল। আপনি না বিনা বেতনে চাকরি করবেন বলে সাইন করলেন? হায়াত ভরকে গেল। মানে? মাহিত পেপারটা উঁচু করে ধরলো। হায়াত কিছুক্ষণ হাবলার মতো তাকিয়ে রইল। হায়াতের ঘটনাটা বুঝতে বাকি রইল না, সে বলল। এমনটা করবেন না প্লিজ, আমার টাকার খুব দরকার। মাহিত ভাবশীল ভাবে বলল। আপনি তো সাইন করলেন। হায়াত বলে উঠল। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়, জানেন না? আমার অফিসে এসি আছে, ঘামবেন না, চিন্তা নেই। ঠুস করে কাজ ভাঙ্গার মতো হায়াতের দিল ভাঙ্গার একটা শব্দ হলো বোধহয়। কতদিন চাকরিটা করতে হবে? 10 বছর। হায়াত হা হয়ে গেল কথাটা শুনে। অসহায় স্বরে বলল। একটা টাকাও পাবো না? মাহিত দুদিকে মাথা নাড়ল, বলল। তবে কিছু টাকা পেতে পারেন। মাহিত অলিভার দিকে তাকালো। হায়াত বলল। কি? এই কুত্তার গু পরিষ্কার করতে হবে? মাহিত চোখ বুজে ফেললো, দাঁতে দাঁত পিষে বলল। অলিভার, হিজ নেম ইজ অলিভার। কুত্তা ওর জঘন্য শব্দটা আরেকবার বললে গুলি করে খুলি উড়িয়ে দেব। হায়াত আড়ালে ভেংচি কাটলো। মাহিত বলল। অলিভারের সবকিছু আপনি করবেন, এটা এমনিতেও পেপারে ছিল। তাহলে কি আপনার না না, কিছু না। মাহিত তীক্ষ্ণ চোখে তাকালো, এরপর বলল। প্রতিদিন এসে আমার জুতোটা পরিষ্কার করবেন, তাহলে কিছু টাকা পেতে পারেন। বিনা বেতনেই চাকরি করব আমি, দরকার নেই টাকা। ধরে নিন আপনার কোম্পানিকে আমার শ্রমটা দান করলাম, আমি ভিক্ষা দিলাম। মাহিদের চোয়াল শক্ত হলো। হায়াত কিছু বলল না আর। চলে যেতে নিল সে, কিন্তু হঠাৎই তার জুতোর ফিতে ছিঁড়ে যায়। বিরক্তিতে চসূচক শব্দ করে সে নিচু হলো সেটা বাঁধতে। আর তখন ধারাম করে একটা শব্দ হলো। অলিভার। হায়াত ভোরকে ফ্লোরে বসে পড়ল। অলিভার দৌড়ে গিয়ে দরজার সাথে বাড়ি খেয়েছে, কিন্তু কুকুরটার হঠাৎ উড়ার শখ জাগলো কেন? তখনই হায়াত খেয়াল করলো অলিভা আসলে তার উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। হায়াত ঘটনাটা বুঝতে পেরে 3 বার বুকে ফু দিল। এদিকে মাহিত দ্রুত গতিতে অলিভার কাছে আসতে নিল। হায়াতের আবায়ায় ইচ্ছা করে পা দিতে গিয়ে আবায়ায় পা পিছলে ধারাম করে হায়াতের হাতের উপর পড়ল সে। দুটো আত্মচিৎকার শোনা গেল। অলিভাও ঘেউ করে উঠল। আল্লাহ, আমার হাত! মাহিত তৎক্ষণাৎ উঠতে নেয়, কিন্তু আবার ঠাস করে পড়ে যায়। হায়াতের মনে হলো যেন একটা পাহাড় ভেঙে পড়েছে তার হাতে।
ব্যথায় চোখ মুখ কুঁচকে এক প্রকার আর্তনাদ করে উঠল। মাহিত ধমকে উঠল। চুপ। মাহিত তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। নিজের শার্টের হাতা ঠিক করতে করতে রাগী গলায় বলল। ইউ ননসেন্স, আমার উপর এভাবে পড়লেন কেন? হায়াত তখনও মেঝেতে বসে নিজের কোনোই ডলছে, অবাক হয়ে বলল। আমি আপনার উপর পড়িনি, আপনি পিছলে আমার উপর পড়েছেন, আর আপনার বেয়াদব কুত্তাটা আমাকে কামড়াতে আসছিল। মাহিত অলিভারের দিকে তাকালো। কুকুরটা এক কোণে কুকড়ে আছে, ওর গায়েও হয়তো লেগেছে। মাহিত কর্কশ স্বরে বলল। শাট আপ। আপনি আমার এই ফ্লোরটা নোংরা করেছেন, এখন এটা ক্লিন করে এখান থেকে বের হন। হায়াত মনে মনে বলল। তার ছেঁড়া লোক একটা নিজের দোষ করছে, এখন আমাকে ঝাড়ছে। মাহিত ওকে বসে থাকতে দেখে বলল। হোয়াট? আপনার নানির মাথা। হায়াত হকচকিয়ে চলে গেল কথাটা বলে। মাহিত তাকে কিছু বলল না, আর যেন সে আর কথা বাড়াতে চাইছে না। হায়াত যেতেই মাহিত বাঁকা হয়ে নিজের কোমরে হাত রেখে চোখ খিচে ফেলে। খুব জোরে লেগেছে। মাহিত অলিভার দিকে তাকায়। মাথাটা আলু হয়ে গিয়েছে বেচারার। মাহিতের হাত মুষ্টিবদ্ধ হয়। আপনাকে আমি এমন শাস্তি দেব মিস হায়াত যে কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে। মিস মুনমুন, কাঁদবেন না প্লিজ। আপনাকে তো বললামই যে আপনি আমার পিএ, কিন্তু একটা সমস্যা আছে। মুনমুন চোখ বড় বড় করে বলে। কি সমস্যা স্যার? আমার কি বেতন 10 লাখ হবে না? রোহিত বিষম খেল। 10 লাখ? মুনমুন থতমত খেল। রোহিত বলল। আপনাকে 1 লাখ টাকা দেওয়ার কথা ভাবতে পারি বড় জোর, আর সমস্যাটা হলো ভাইয়ার সামনে আপনাকে আমার গার্লফ্রেন্ড সাজতে হবে। মুনমুন মনে মনে ভাবল, 1 লাখই অনেক, আর গার্লফ্রেন্ড সাজলে যদি 1 লাখ পাওয়া যায় তবে মন্দ কি। হায়াতকে বললে ও তো খুশিতে নাচবে। সে মুখটা একটু করুণ করে বলল। স্যার আপনি যা বলবেন তাই করব, শুধু টাকাটা সময় মতো দিলেই হবে। আমার স্বামীর আত্মা শান্তি পাবে তাহলে। রোহিত নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে ভাবল। এই মেয়ে কি পাগল নাকি? স্বামীর আত্মার শান্তির জন্য গার্লফ্রেন্ড সাজবে? পর মুহূর্তে রোহিত কি ভেবে বলল। কালকে আপনার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবেন তো। কি? রোহিত তার দিকে তাকালো। হোয়াট? না না না, কিছু না। আপনি এমনভাবে চমকালেন যেন আপনার হাজবেন্ডই নেই। মুনমুন প্রতি উত্তর করে না। রোহিত রাগ ভারী স্বরে বলে। মিথ্যা বলা আমার সবচেয়ে অপছন্দ, একটু সামলে থাকবেন মুনমুন। মুনমুন একটা শুকনো ঢোক গিলল। এখন কি হবে? হায়াত মাহিদের রুম থেকে বেরিয়ে সোজা ওয়াশরুমে গিয়েছিল। তার রাগ হচ্ছে নিজের উপর। কেন সে ওই কাগজ সাইন করতে গেল? এখন 10 বছর বিনা বেতনে খাটতে হবে। ছ্যাঃ! হঠাৎ সেখানে লুনা প্রবেশ করলো। সে হায়াতকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। শোনো মেয়ে, এই অফিসে টিকতে হলে একটু স্মার্ট হতে হয়। এই বস্তা মার্কা পোশাক পরে বিয়ে হওয়া যায় না। হায়াত লুনাকে আপাতমস্তক দেখে নিয়ে শান্ত গলায় বলল। আপু, বস্তা তো আলোর হয়, আমি তো মানুষ। আর এই অফিসে টিকতে চাইছে কে? আমি তো চাই এখান থেকে চলে যেতে। যদি পারেন তাহলে প্লিজ স্যারের কাছে আমার নামে কুটনামি করবেন, যেন আমায় বের করে দেয়। আই রিকোয়েস্ট ইউ। লুনা যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। হায়াত একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। লুনা বিড়বিড় করে বলল। পাগল নাকি? আজকে শিডিউল বলেন। লুনা তার আইডিটা বের করে বলতে লাগলো। স্যার আজকে দুপুর 2টায় আরএস কোম্পানি সিইওর সাথে আপনার একটা মিটিং আছে, সেখানেই লাঞ্চ করবেন আজ। আর এরপর আজ সন্ধ্যা 7টায় একটা পার্টি আছে। মাহিত কপাল কুঁচকে প্রশ্ন করল। কিসের পার্টি? লুনা গদগদ হয়ে বলল। স্যার আপনি যে আজকে 70 কোটি টাকার একটা ডিল করতে যাচ্ছেন, সেটার সেলিব্রেশন পার্টি আর কি। মাহিত বলল। ডিলটা এখনো পাইনি। আমি জানি স্যার আপনি পাবেন, এটা আমাদের পার্সোনালি আমার বিশ্বাস। লুনা একটু লাজুক হেসে বলল। মাহিত বিনিময়ে কোনো উত্তর দিল না। ল্যাপটপে কি সব টাইপ করেই চলছে। লুনা একটা হতাশার শ্বাস ছাড়ল। বুঝতে পারল তার কাজ শেষ। তাই মাহিত গেট আউট বলার আগেই সে বেরিয়ে গেল। নিজের ডেস্কে যাবে তার আগেই হায়াতকে চোখে পড়ল তার। মেয়েটাকে একগাদা কাজ দিয়ে দিয়েছে সে, নিজেরটাও পারলে ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। মনে মনে কুটুলি হাসে লুনা। হায়াতের এদিকে নাজেহাল অবস্থা। লুনা একগাদা ফাইল দিয়ে সেগুলো রিচেক করতে দিয়েছে তাকে। হায়াত আসলে কি যে রিচেক করবে সেটাই বুঝতে পারছে না।
একটু বুঝিয়ে দিলেও তো পারতো। হাই। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠস্বর শুনে খানিকটা ভরকে গেল সে। পেছনে তাকালো, ছেলেটাকে একবার নিচ থেকে উপর দেখলো সে। কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরা একটা ছেলে। হায়াত মুস্কি হেসে বলল। জি বলুন। ছেলেটা হায়াতের পাশে একটা চেয়ার নিয়ে বসলো উৎফুল্ল চিত্তে। হায়াতের দিকে হাত বাড়িয়ে বলল। আমি পিয়াস, তুমি? হায়াত হ্যান্ডশেক করলো না, এমনিতেই বলল। আমি হায়াত, নিউ জয়েন করেছি আজ। পিয়াস হেসে ফেলল, হাতটা সরিয়ে নিল সে। এক ভ্রু উঁচু করে বলল। ইন্ট্রোভার্ট? হায়াত একটু হেসে বলল। ওই আর কি। পিয়াস হেসে ফেলল শব্দ করে, বলল। তুমি মোটেও ইন্ট্রোভার্ট না হলে সেদিন স্যারকে ওইসব বলে দুধ দিতে পারতে না। হায়াত একটু লজ্জা পেল এ বেলায়। সে তো ভেবেছিল এই কোম্পানির সীমানায় আর কোনোদিন পা রাখবে না, তাই তো অমন করেছিল। পিয়াস হায়াতকে একটু ইতস্তত বোধ করতে দেখে বলল। আরে কুল, ব্যাপার নয় সব। যাই হোক, তুমি কোন পোস্টে জয়েন করছো? হায়াত ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। লুনা ম্যামের পিএ হিসেবে। কি? হায়াত, তুমি তো শেষ। হ্যাঁ, বুঝতে পারছি আমি সেটা। পিয়াস বলল। এই লুনা মেয়েটা একটা বজ্জাত মেয়ে, মানে বজ্জাত বসে একটা বজ্জাত পেয়ে। তোমার আগেও কত যে মানুষ এই পোস্টে জয়েন করেছিল, সবাই এর অত্যাচারে বেগেছে। হায়াত যেন একটু ভয় পেল পিয়াসের কথা শুনে। সে তো ভাবতেও পারবে না। তুমি কয়দিন থাকো সেটাই দেখার বিষয় এখন। মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন রে? পেঁয়াজের বাচ্চা। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে হায়াত তাকালো সেদিকে। মেয়েটার পরনে খয়েরি রঙের শার্ট আর কালো রঙের একটা প্যান্ট। স্ট্রেট করা চুলগুলো ছেড়ে রাখা, যা তার পিঠ ছড়িয়েছে। নাম ব্যাগাবি না রিয়ানা? রিয়ানা তার কথা পাত্তাই দিল না। সে একটা মুচকি হাসি দিয়ে তার হাত বাড়িয়ে দেয় হায়াতের দিকে। হাই, আমি রিয়ানা। হায়াত এবারে তার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে। আমি হায়াত। পিয়াস হতভম্ব হলো। পরক্ষণেই ব্যাপারটা বুঝলো সে। এমন মেয়েও আছে আজকাল যুগে, অবাক করা বিষয়। নাইস নেম। রিয়ানা মুস্কি হেসে বলল, তার এক হাতে কফির মগ। সে বলল। তোমার বয়স অনেক কম মনে হচ্ছে, কেন বলো তো? কি খাও তুমি? হায়াত একটু রয়ে শুয়ে বলল। আমার বয়স কমই, 20 চলছে। হোয়াট? রিয়ানা আর পিয়াস দুজনেই চেঁচিয়ে উঠল। অমনি পাশের ডেস্কের কয়েকজন তাদের দিকে তাকালো। রিয়ানা তাদের দিকে তাকিয়ে একটু হেসে বলল। সরি গাইস। হায়াতের কাছে তাদের দুজনকে বেশ ভালো মনে হলো, তাই সে তাদের সবটা বলতে লাগলো। রিয়ানা একটা চেয়ার এনে বসলো। নিজেদের কাজ কর্ম ফেলে তারা হায়াতের স্টোরি শুনতে লাগলো। বলা শেষ হতেই পিয়াস অবাক স্বরে বলল। ওই ডাইনি পিএ হিসেবে 10 বছর, তা আবার বিনা বেতনে? রিয়ানা বলল। মাইক স্যার অনেক ডেঞ্জারাস একটা পার্সন। আর হৃৎপিণ্ড বোঝো, এই অলিভার হচ্ছে তার হৃৎপিণ্ড। তোমাকে স্যার জব্দ করতেই এই ব্যবস্থাটা করেছে। হায়াত ফোঁস করে শ্বাস ছাড়ল। এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? রিয়ানা একটু ভেবে বলল। আছে। পিয়াস ভ্রু কুচকায়। হায়াত উৎসাহ নিয়ে বলল। কি? ওই পেপারগুলো যদি পাওয়া যায় তাহলেই সম্ভব। ফাউল আইডিয়া। পিয়াস বলল কথাটা রিয়ানা বলে। তাহলে তুই আইডিয়া দে। পিয়াস ভাব নিয়ে বলল। নাকা চাকা আইডিয়া আছে আমার কাছে। এরপরই একটু নিচু হয়ে ফিসফিস করে বলল। খুন করে ফেলার মা ইচ্ছারকে। রিয়ানা পিয়াসের মাথায় চাটি মারে। হায়াত ফিক করে হেসে ফেলে। পিয়াস মাথা ডলতে ডলতে বলে। মাথায় মারবি না রিয়ানা? কথাটা শেষ হতেই রিয়ানা আবার মারে, মেরে বলে। কি করবি তুই? পিয়াস বলে উঠল। তোর লিপস্টিক খেয়ে ফেলবো। হায়াত প্রথমে হাসলেও পরে চুপ করে গেল, কথাটার মানে বুঝতে পেরে। রিয়ানা চোখ রাঙালো। পিয়াস ঠোঁট চোখা করল। অমন সময় মিস্টার পিয়াস আহমেদ অ্যান্ড মিস রাইমা রিয়ানা, মাহিদ স্যার জানিয়েছেন আপনাদের এই মাসের বেতন থেকে 10,000 কাটা হয়েছে অফিস টাইমে কাজ ফেলে আড্ডা দেওয়ার জন্য। লুনার কথা শুনে পিয়াস আর্তনাদ করে উঠল। হোয়াট দ্য ফাক? না। রিয়ানা বিরক্তিতে সূচক শব্দ করলো। হায়াতের খারাপ লাগলো, তার জন্য এদের ক্ষতিটা হলো। একটু না হয় আড্ডায় দিয়েছে,
তাই বলে 10,000 কেটে নেবে? শালা জানুয়ারি মাস, কিন্তু মাহিদ জানলো কিভাবে যে তারা আড্ডা দিচ্ছে? রিয়ানা বোধহয় বুঝলো হায়াতের মনের কথাটা। এই যে সিসিটিভি ক্যামেরা। রিয়ানার কথা শুনে হায়াত তাকালো উপরের দিকে, এরপর করুণ স্বরে বলল, সরি, আমার জন্যই আপনাদের। আরে বাদ দাও তো। রিয়ানা বলল কথাটা। পিয়াস মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। হায়াত তখন বলল, আজ আমি আপনাদের লাঞ্চ ট্রিট দিব। সত্যি? পিয়াস উৎসাহ নিয়ে বলল। হায়াত মুস্কি হেসে মাথা দোলালো। রিয়ানা বলল, কোনো দরকার নেই, ট্রিট মানে টাকা অপচয়। না আপু, প্লিজ, আমার জন্য আপনাদের আজ এই ক্ষতিটা হলো। ট্রিটটা একসেপ্ট না করলে রাগ করবো আমি। রিয়ানা কিছু বলতে গেলে পিয়াস বলল, আরে মেয়েটা এত করে বলছে, মানা করিস না তো। রিয়ানা চোখ পাকিয়ে তাকায়, এরপর বলে, আজকেই ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমি উল্টোপাল্টা ব্যাপারে টাকা অপচয় পছন্দ করি না। হায়াত হেসে বলল। আচ্ছা আপু। রিয়ানা উঠে চলে গেল। পিয়াস বসেই রইল। তোমার চোখে এত ডার্ক সার্কেল কেন? রাত জেগে প্রেম করো? হায়াত কিছু বলতে নেবে অমন সময় আবার লুনা এলো। মিস্টার পিয়াস, আপনার এই মাসের পুরো বেতনটাই কেটে নেওয়া হয়েছে। করুন আরও গল্প। পিয়াসের যেন একটা মিনি হার্ট অ্যাটাক হলো। আর্তনাদ করে উঠল জোরে। না। স্যার, আমার কাজটা কি আসলে? মুনমুনের কথা শুনে রোহিত ফোন থেকে চোখ সরায় বলল, আপনার আহামরি কাজ নেই, আমার সাথে ঘুরবেন, খাবেন, এতটুকুই। এই তো খুব আরামের চাকরি। রোহিত হাসলো। আপনার কপাল ভালো, তাই আমার চোখে পড়েছেন। জি স্যার, আমিও তাই মনে করি। মুনমুন মিষ্টি হেসে বলল। রোহিত মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। উফ, মেয়েটার চোখ ধাঁধানো সুন্দর। রোহিতের মনটা বলে উঠল, ইস, এমন একটা মেয়ে যদি আমার বউ হতো। স্যার, আমি কি তাহলে আজ চলে যাব? রোহিত ভাবনা থেকে বের হয়, বলে উঠল তৎক্ষণাৎ। না। মুনমুন বলল। কি করব তাহলে স্যার? রোহিত একটু ভেবে বলল, আসেন আমরা লুডো খেলি। রোহিত দাঁড়িয়ে পড়ল। সোফার দিকে যেতে যেতে বলল, কি ক্রিকেট খেলার কথা তো বলিনি, লুডোই খেলবো, নো টেনশন। মুনমুন বুঝতে পারল না রোহিতের কথার মানে। রোহিত মুনমুনকে বসে থাকতে দেখে বলল, কেমন করে হেসে বলল, খেলায় দেরি হয়ে যাচ্ছে, আসুন। মুনমুন ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, তোমাকে স্যার ডাকছে। হায়াত মাত্রই বিরিয়ানির প্যাকেটটা খুলছিল, তখনই লুনা এসে কথাটা বলল। পিয়াস হাতের চামচটা দিয়েই পিটাতে চাইল লুনাকে। রিয়ানা বলল, কিন্তু এখন তো লাঞ্চ টাইম। সো হোয়াট? হায়াত বিরক্ত হলো বেশ। ধপ ধপ করে শব্দ করতে করতে চলে গেল সে। লুনা তার যাওয়ার দিকে তাকিয়ে এরপর বিরিয়ানির দিকে। সো সরি হায়াত। হায়াতের বিরিয়ানির প্যাকেটটা নিয়ে গেল। পিয়াস বলল, ওটাতে হায়াত তুতু দিয়ে গেছে, আপনি চাইলে খেতেই পারেন। লুনা কপাল কুঁচকে বলল। কখন দিল? আমি তো দেখলাম যে মাত্র খুলছে। পিয়াস একটু হেসে বলল, ও ও দেয়নি, ওয়েট। থু থু, এই যে আমি দিলাম এখন। লুনা তার হাত সরিয়ে ফেলল। রাগে গজগজ করে আঙ্গুল তুলে বলল, মিস্টার পিয়াস, আপনাকে আমি। বেতন কাটবে? লুনার আগে গজগজ করতে করতে চলে গেল। রিয়ানা ফিক করে হেসে ফেলল। পিয়াস ওর মুখটা বিকৃতি করে লুনাকে ভাঙ্গায় একটু। এরপর নিজের বন্ধ করা প্যাকেটটা হায়াতের জায়গায় রেখে হায়াতেরটা সে নেয়। রিয়ানা বলল, লুনা ম্যাম এত ছোট লোক মার্কা কেন? আল্লাহ জানে, প্রত্যেকবার নিজের পিয়ের খাবার কেড়ে নিয়ে নিজেই খায়। এই লুনার একদিন ভুনা না করলেই নয়। রিয়ানা একটু হেসে ফেলল। পিয়াসের দু চোখের বিষ যেন এই লুনা, অবশ্য সবারই। মে আই কাম ইন স্যার? ইয়েস। হায়াত ভেতরে প্রবেশ করলো। মাহিত সাথে সাথে বলল, অলিভার খাবে এখন। হায়াত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকে। অলিভা খাবে তো সে কি করবে? নাচবে? মাহিত তখনই গুরু গম্ভীর স্বরে বলল, খাওয়া ওকে। ওয়েট, আমার মাথাটা খুলে নি। মাহিত ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালো। হোয়াট? হায়াত চিবিয়ে চিবিয়ে বলল, আমার মাথাটা খাবে বলেই তো আমাকে ডেকেছেন, তাই না? শাট আপ। গর্জে উঠল মাহিত। হায়াত খানিক কেঁপে উঠল। মস্করা করছে আমার সাথে? হায়াত শুধু ফোঁস করতে লাগলো। মাহিত বলে উঠল, 1 মিনিটের মধ্যে ওকে খাইয়ে আমার চোখের সামনে থেকে দূর হবে। হায়াত মনে মনে বলল, আপনি বলা শেষ, বেলের নাতি কোথাকার।
আসল শব্দটা বলতে পারলে শান্তি বেশি পেতাম। হায়াত টেবিলের দিকে তাকাতেই দেখতে পেল ডগ ফুড আর প্লেট। সে তা নিয়ে অলিভার কাছে এগিয়ে যেতে লাগলো। একটু দূর থেকে প্লেটটা দিতে নিল। মাহিদ বলে উঠল, ওর মুখের সামনে এনে দিয়ে যাও। হায়াত চসূচক শব্দ করে আল্লাহ আল্লাহ করে ওর মুখের সামনে কাপা কাপা হাতে প্লেটটা এনে রাখতে যাবে, অমন সময় অলিভার হঠাৎ ঘেউ করে উঠল। হায়াত ভয়ে প্লেট হাওয়ায় ভাসিয়ে অলিভার মাথায় থাপ্পড় মেরে পিছিয়ে যায় বসে। এরপর নিজের হাতে আঙ্গুল গুনতে থাকে। যখন দেখলো সব ঠিক আছে তখন সে স্বস্তির শ্বাস ছাড়ল। এদিকে থাপ্পড় খেয়ে অলিভার যেন হতভম্ব। তবে অলিভার আগের চেয়েও ক্ষেপে গেল এবার। সে হঠাৎই ঘেউ ঘেউ করে হায়াতের উপর ঝাঁপিয়ে পড়তে লাফ দিতে চাইল। হায়াত ভয়ে চোখ খিচে ফেলে। না। কিছুক্ষণ বাদেও যখন নিজেকে অক্ষত অনুভব করলো তখন পিটপিট করে তাকালো। অলিভার হিংস্রভাবে ঘেউ ঘেউ করছে তার দিকে তাকে, তবে তার কাছে আসতে পারছে না। হায়াত মাহিদের দিকে তাকালো, দেখলো সে অলিভার বেলটা ধরে রেখেছে। তখন ভেসে এলো এক বরফ শীতল স্বর, বেরিয়ে যাও। হায়াত উঠল না। মাহিদ বেলটা হালকা করতেই অলিভার এগিয়ে যেতে নিলে হায়াত লাফিয়ে উঠল। এরপর আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে দৌড় দিল। মাহিদ অলিভার মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত হও। অলিভার ফুঁসতে লাগলো। মাহিদ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। স্টুপিড গার্ল। অফিস ছুটি হয়েছে সবে মাত্র। হায়াতের অবস্থা নাজেহাল। কোমর ব্যথায় টনটন করছে, হাতটাও ব্যথায় যা তা অবস্থা। সে সব কিছু গুছিয়ে উঠে দাঁড়ালো। রিয়ানা আর পিয়াসের সাথে দেখা হলো। পিয়াস দেবদাসের মতো মুখ করে রেখেছে। হায়াত পুনরায় তাকে বলল, সরি ভাইয়া। পিয়াস ওর দিকে তাকালো, এরপর বলল, রাখো তোমার সরি। এটা বলো তুমি খুনটা কবে করবে? হায়াত ভোরকে বলে। জি। রিয়ানা পিয়াসের বাহুতে থাপ্পড় মারে। পিয়াস কাঁদো কাঁদো স্বরে বলে, আমি খেলবো না। স্যার আমার পুরো বেতনটা কেন কাটলো? তুই যাওয়ার পর জাস্ট 2 সেকেন্ডই তো ছিলাম ধরতে গেলে। রিয়ানা বলল, বেশ হয়েছে, তুমি এর কথা ধরো না তো হায়াত, তুমি যাও। হায়াত অনুতপ্ত। সে আবার সরি বলে চলে গেল। গ্রাউন্ড ফ্লোরে আসতেই মুনমুনের সাথে দেখা হলো তার। মুনমুন তাকালো হায়াতের দিকে। দুজনেই বিধ্বস্ত চেহারা। মুনমুনের কাছে যেতেই সে বলল, বেতন 1 লাখ ফিক্সড হয়ে গেছে বেপি, কিন্তু একটা শর্ত দিয়েছেন স্যার। হায়াত চোখ কপালে তুলে বলে, 1 লাখ কি করে? আর শর্তটা কি? মুনমুন শুকনো ঢোক গিলে বলল, আমাকে রোহিত স্যারের গার্লফ্রেন্ড সাজতে হবে মাহিদ স্যারের সামনে। তারা কথা বলতে বলতে হাসছিল। এহেন কথা শুনে হায়াত থমকে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে রাস্তার মাঝখানে বসে বলল, সত্যি বলছি তুই একটা জেনুইন মালমুন। এলি বিধবা সেজে আর অফার পেয়ে গেলি স্যারের গার্লফ্রেন্ড হওয়ার, আর আমায় দেখ চুনোপুটি হয়ে জুতো পরিষ্কারের অফার পাচ্ছি আমি। হায় রে। শেষের লাইনটা বলে মেকি কান্না করলো। ঠিক তখনই একটা কালো রঙের অডি কার এসে তাদের সামনে থামলো। জানালার কাছ নামতেই দেখা গেল মাহিদের সেই পাথর মুখটা। রাস্তার মাঝখানে তামাশা করে কি আপনার স্বভাব? গেট আ সাইড। হায়াত হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়লো, বিড়বিড় করে বলল, আইসে আমার জমিদার রাস্তার মালিক সেজে বসে আছে। মাহিদ গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে নিয়েও থামলো। মুনমুনের দিকে ঘুরে তাকালো, পরক্ষণেই তার কপাল কুঁচকে যায়। পরপরই হায়াতের উদ্দেশ্যে সে বলল, আগামীকাল ঠিক সকাল 8টায়। 1 মিনিট দেরি হলে আপনার এই দান করে শ্রম দ্বিগুণ হয়ে যাবে। গাড়িটা যেতেই হায়াত মুখ ভেঙচি কাটলো, কিন্তু তার মনে তখন অন্য চিন্তা। আগামীকাল কি সত্যি তার নকল গুলজার শুরু হতে যাচ্ছে? পাশে মুনমুনের দিকে তাকাতেই ভয়ে একটা লাফ মারল হায়াত। ও আল্লাহ গো। মুনমুন চোখ টেরা করে নাক ফুলিয়ে ভ্যাবলার মতো দাঁত বের করে রেখেছে। হায়াত চেঁচাতেই ও নিজেকে ঠিক করলো। এরপর হেসে ওকে কিছু বলতে যাবে, তখন দেখলো সামনে রোহিত দাঁড়িয়ে। বেচারা থমকে গেছে মুনমুনের এই রূপ দেখে। মুনমুন ভেবাচাকা খেলো, এটা তো না হলেও পারতো। অরুণ, তুমি কি করে পারলে বিয়ে করতে? তুমি তো আমাকে ভালোবাসতে। এতই ঠুনকো তোমার ভালোবাসা। যদি আমাকে নিজের করতে পারবেই না, তাহলে কেন আমার জীবনটা ধ্বংস করে দিলে? কেন আমাকে ওই দিন এত আপন করে নিয়েছিলে? তুমি তো জানতে যে আমি মা হতে চলেছি, আমাদের সন্তান আসতে চলেছে। তাহলে কেন বিয়ে করলে তুমি? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে কখনো আমার হাত ছাড়বে না।
আই হেইট ইউ অরুণ, আই হেইট ইউ। ঘৃণা করি তোমার মতো পুরুষকে আমি। তোমার জন্য আজ আমার গায়ে এই কলঙ্কের দাগ লেগেছে। আমি আল্লাহর কাছে খুব করে চাইব যেন তোমার ঘরে একটা মহিমা হাওলাদার জন্মায়। তখন তুমি বুঝবে আজকে আমার এই অবস্থাটা, আজকে আমার আর আমার এই সন্তানের গায়ে তোমার জন্য যে কলঙ্ক লেগেছে। আই ওয়ান্ট ফরগিভ ইউ অরুণ। তোমার জন্য আজ আমাকে সুইসাইডের মতো জঘন্য পদক্ষেপ বেছে নিতে হচ্ছে, কিন্তু আমি তো বাঁচতে চেয়েছিলাম, সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম। তুমিই তো দেখিয়েছিলে আমাকে সেই স্বপ্ন। তাহলে মাঝপথে কেন হাত ছেড়ে দিলে? আমি তোমাকে ক্ষমা করব না অরুণ চৌধুরী। সুখের আশা তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিক। ভাইয়ের কথায় ফিসেল হাসলেন অরুণ চৌধুরী। চোখ বুজে মাথাটা এলিয়ে দিলেন সোফায়। বরুণ চৌধুরী ক্ষিপ্ত হয়ে সোফায় বসলেন। আর কত অরুণ, তোর একটা এত বড় ছেলে আছে, একটা মেয়ে আছে, এখনো তুই সেই। আজ ওর মৃত্যুবার্ষিকী, কিন্তু কপাল দেখ ওর কবরটা কোথায় তাও আমরা জানি না। বরুণ চৌধুরী চোখ মুখ শক্ত করে বললেন। তুই এবার এসব থেকে বের হ অরুণ। অরুণ চৌধুরী চিঠিটা খামে ভরে টেবিলে রাখলেন। ওর অভিশাপ লেগেই গেল ভাইজান। সুখের আশা আমাকে জ্বলিয়ে পুড়িয়ে সত্যি ছারখার করে দিল। বরুণ চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রাখলেন। আমি তো ওর কোনো ক্ষতি চাইনি ভাইজান। বিয়েটা আটকাতে আমি কি কম চেষ্টা করেছিলাম? মেজ ভাইজান না সেদিন বিয়ে আসর থেকে পালাতেন, আর না বাবা মাকে কসম দিতেন বিয়ের জন্য। আমি অজান্তেই খুনি হয়ে গেলাম ভাইজান। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হলো। অরুণ চৌধুরী চোখের কোণে পানি মুছলেন। বাবা, তুমি কাঁদছো? অরুণ চৌধুরী তাকালেন দরজার দিকে। হুইল চেয়ারে বসা একটা মেয়ে, পরনে গোলাপি রঙের একটা থ্রিপিস। সে একাই হুইল চেয়ার ঠেলে অরুণ চৌধুরীর কাছে এলো। কি হয়েছে বাবা? অরুণ চৌধুরী মিথ্যা হাসার চেষ্টা করে বললেন। কই মা, কিছু হয়নি তো। চোখে কি যেন পড়েছিল। তুমি একা আসতে গেলে কেন? শেফালি কোথায়? বরুণ চৌধুরী বলে উঠলেন। তাহা মা, তোমাকে না বলেছি একা একা চলাফেরা করবে না, যদি কোনো বিপদ হয়। তানহা হেসে বলল। ওভার থিঙ্কিং করো তোমরা আমাকে নিয়ে। আমার এভাবে চলতে অসুবিধা হয় না। অরুণ চৌধুরী বড্ড মায়াভরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। মেয়েটার আজ এই অবস্থার জন্য তার নিজেকে দায়ী মনে হয়। আজ থেকে 15 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে এমনটা হয় তানহার সাথে। সেই অ্যাক্সিডেন্টে নিজের স্ত্রীকেও হারিয়েছেন তিনি। সেই দুর্বিষহ দিনের কথা মনে পড়লেই গায়ে কাঁটা দিয়ে উঠে তার। বাবা, ভাবনা থেকে বেরিয়ে আসে ভদ্রলোক। জি মা। তানহা হঠাৎ গাল ফুলিয়ে বলল। আজকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা। অরুণ চৌধুরী বললেন। কিন্তু আমার তো আজকে একটা কাজ আছে মা। তানহার মন খারাপ হবে দেখে বরুণ চৌধুরী বললেন। ঘরে জোয়ান ছেলে থাকতে তুমি এর মতো বড়কে নিয়ে টানা হেঁচড়ে করছো। তানহা কপাল কুঁচকায়। বরুণ চৌধুরী বললেন। মাহিদ না হয় অফিসে, কিন্তু মারিদ কোথায়? মারিদ। আই মিস ইউ বেব, নাও গিভ এ কিস। আধারে মরা একটা রুম, দিনের আলো পর্দা গলিয়ে যেন ভেতরে আসতে পারছে না। তবে যতটুকু আসছে ততটুকুতে দেখা গেল একটা বলিষ্ঠবান পুরুষকে, যার কানে এয়ারপডস আর হাতে সিগারেট, মাথাটা সোফায় এলিয়ে দেওয়া। ফোনের ওপাশ থেকে কিছু বলার আগেই দরজায় বিকট শব্দ হলো। এ হতচ্ছাড়া, এই দরজা খোল। মারিদের হৃদয় কুঁচকে আসে। এমন সময় তাকে ডিস্টার্ব করায় সে বড্ড বিরক্ত বোধ করল। সে জানে এত সাহস তার বাবা ছাড়া আর কারো হবে না। সে দুদিকে ঘাড় বাঁকালো। মটমট করে হাড়ের শব্দ হলো। সে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি। দরজা খুলতেই বাবার রাগী চেহারার সম্মুখীন হলো সে। মন ভদ্রের বিপরীত শব্দের মতো আচরণ করার কারণটা জানতে পারি আমার সম্মানীয় জন্মদাতা? বরুণ চৌধুরী এহেন কথা শুনে হা হয়ে বললেন। তুমি আমাকে অভদ্র বললে? মারিদ তাকে কিছু বলল না। ফোনের ওপাশের ব্যক্তিকে অনেকটা আদরে স্বরে বলল। গিভ মি 2 মিনিটস। রাগ করো না শোনা, ওকে? মারিদ একটু হেসে কলটা কেটে দিল। বরুণ চৌধুরী অদ্ভুত চোখে তাকালেন। নির্লজ্জ ছেলে একটা, বাপের সামনে কি সব বলছে দেখো।
এদিকে মুহূর্তেই মারিদের গলার স্বর চেঞ্জ হয়ে গেল। যা এতক্ষণ নমনীয় শোনাচ্ছিল তা মুহূর্তেই এখন কঠোরে পরিণত হয়েছে। মুখ জুড়েও ভর করছে বিরক্তিরা। কি সমস্যা, জ্বালাচ্ছ কেন? বাবার সাথে কথা বলতে গিয়ে অমনি শর্ট চেঞ্জ হয়ে গেল। কি সমস্যা জিজ্ঞেস করছো আমাকে? মারিদ বিরক্তবোধক সূচক শব্দ করে বলল। তো এখন তোমাকে জান শোনা বলে ডাকতে বলছো? আচ্ছা ঠিক আছে, মুহূর্তেই মারিদ ঢং করে বলতে লাগলো। বলো শোনা, জ্বালাচ্ছ কেন আমাকে এভাবে? বলো না ডার্লিং। বরুণ চৌধুরী পেছনে ফিরে চোখ মুখ শক্ত করে ফেললেন। চুপ করো বেয়াদব ছেলে। দুইটা হারামজাদার জন্ম দিয়ে গেছে তোমাদের মা। একজন তো কথাই বলে না আমার সাথে, আর একজন কথা বললেও লজ্জায় ফেলে দেয় আমাকে। মারিদ ঠোঁট চেপে হাসে। বরুণ চৌধুরী জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলেন। যে জন্য ডেকেছি সেটা শোনো। তানহা শপিংয়ে যাবে, নিয়ে যাও ওকে। আজ তো আর হসপিটাল যাবে বলে মনে হচ্ছে না। মারিদ সঙ্গে সঙ্গে বলে উঠল। আমি পারবো না, রোহিতকে বলো। ও অফিসে। কি? মারিদ অবাক হয়ে বলল কথাটা। রোহিত পরপর 2 দিন অফিসে গেছে, এটা কিভাবে সম্ভব? মারিদ অবাকের সপ্তম আসমানে যেন। বরুণ চৌধুরী বললেন। অবাক হওয়ার কি আছে, ছেলেটা নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে। কথা তো সেটা না, কথা হলো ওই ব্রেনটা মাটি থেকে তুলে তো কেউ দিয়েছে, সেটাকে। বরুণ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রইলেন। সে আর কথাই বলতে চাইল না এর সাথে। চলে যেতে যেতে বলল। রেডি হয়ে নিচে নামো, তানহা ওয়েট করছে। মারিদ কিছু বলল না, সে এখনো হিসাব মিলাচ্ছে ব্যাপারটার।